স্যারকে ক্লাস চলাকালীন প্রপোজ করেছি বলে ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে তিতলিকে। শুধু স্যার বললে ভুল হবে। তিতলি আমার হবু বর, যার নাম আহিয়ান খান আর্য। তিতলির মায়ের শৈশবের অন্তরঙ্গ বান্ধবীর একমাত্র ছেলে। গত শুক্রবার দুই পরিবারের সম্মতিতে অত্যন্ত ঘরোয়া আয়োজনে সম্পূর্ণ হয়েছে তাদের আংটির বদলের আনুষ্ঠানিকতা। সেই মুহূর্তেই তিতলির মনে হয়েছিল তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা ঘটেছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস! যে মানুষটির সঙ্গে সারা জীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, সেই মানুষটি যেন তাকে সম্পূর্ণ অচেনা ভেবে এড়িয়ে চলেছে। আংটি বদলের পর থেকে আহিয়ান একবারের জন্যেও তিতলিকে ফোন করেনি। এমনকি প্রতিদিন একই কলেজে দেখা হলেও তার আচরণ এতটাই নির্লিপ্ত যে মনে হয় তিতলি নামের কোনো মেয়ের অস্তিত্বই তার কাছে নেই। ক্লাসে তিনি কেবল একজন টিচার, আর তিতলি সবার মতোই একজন সাধারণ স্টুডেন্টের বাইরে, যেন তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। কিন্তু তিতলির পক্ষে বিষয়টি এত সহজ ছিল না। প্রতিটি মুহূর্তেই সে অজান্তেই আহিয়ানের দিকে তাকিয়ে থাকত। কখনো করিডোরে অকারণে ঘুরে বেড়াতো, কখনো টিচার রুমের আশেপাশে দাঁড়িয়ে থাকত, শুধুমাত্র একবার তার দৃষ্টি নিজের দিকে ফেরানোর আশায়। সেই অস্বাভাবিক পরিবর্তনটি খুব দ্রুতই নজরে পড়ে তিতলির একমাত্র প্রিয় বন্ধু সাথীর। সাথী শুধু বন্ধু নয়, তিতলির সুখ দুঃখ, অভিমান, হাসি, কান্না সব কিছুরই একমাত্র সাক্ষী। তিতলি এমন কোনো সিদ্ধান্ত নেয় না যা সাথী জানে না। তাই তিতলি বাধ্য হয়ে আজকে জানিয়েছে ওর সাথে আহিয়ান স্যারের আংটি বদল হয়েছে। কিন্তু সাথী তা বিশ্বাস করেনি। উল্টো বলেছে, অসম্ভব, তুই আমাকে না জানিয়ে আংটি বদল করবি? এটা আমি কোনোভাবেই বিশ্বাস করব না। সাথীর অবিশ্বাস তিতলির আত্মসম্মানে অদৃশ্য এক আঘাত হানে। সে যতই সত্যি প্রুভ করার চেষ্টা করে, সাথী ততই বিষয়টিকে কল্পকাহিনী ভেবে উড়িয়ে দেয়। আর সেই মুহূর্তেই তিতলির মনে এক প্রবল জেদের জন্ম হয়। সে ঠিক করে প্রুভ করবেই। আহিয়ান খান আর্য শুধুই তার টিচার না, তিনি তার হবু স্বামীও। সেই জেদের বশবর্তী হয়েই আহিয়ান ক্লাসে প্রবেশ করা মাত্রই সমগ্র পুরো ক্লাসমেটের সামনে দাঁড়িয়ে বিন্দু মাত্র দ্বিধা না করে প্রপোজ করে ফেলল। ফলাফল, গোটা ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা তিতলির এখন নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছে। কেন সে এমন একটা বোকামি করল? কেন সবার সামনে দাঁড়িয়ে মানুষটাকে প্রপোজ করতে গেল? মুহূর্তেই জেদ যে এত বড় অপমান ডেকে আনবে তা একবারের জন্যেও ভাবেনি সে। এখন মনে হচ্ছে সময়টাকে যদি আরেকবার ফিরিয়ে আনা যেত, তাহলে হয়তো নিজের জিভটাই কামড়ে চুপ করে থাকত। চোখ দুটো জ্বালাপোড়া করছে, কান্না বারংবার গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। তবুও সে কাঁদছে না, অন্তত শব্দ করে নয়। মাথা নিচু করে দুই কান ধরে দাঁড়িয়ে আছে, আর নিঃশব্দে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুবিন্দুগুলো। তিতলি পড়াশোনায় বারংবারই মেধাবী, দুষ্টুমি সে কম করে না। তবে সেই দুষ্টুমি কখনোই সীমা অতিক্রম করে না। শিক্ষকদের কাছেও তার পরিচয় একজন ভদ্র, প্রাণবন্ত এবং মেধাবী ছাত্রী হিসেবেই। আজ পর্যন্ত কোনো শিক্ষক তাকে শাস্তি দেননি। পুরো ক্লাসের সামনে কান ধরে দাঁড় করানো তো দূরের কথা, জীবনে এই প্রথম তাকে এমন অপমানের স্বাদ নিতে হচ্ছে। আর সেই শাস্তিটা দিয়েছে এমন একজন মানুষ, যার নামের সঙ্গে তিতলির ভবিষ্যৎ জড়িয়ে আছে, আহিয়ান খান আর্য। যেন কিছুই ঘটেনি এমন নির্বিকার ভঙ্গিতে সে বোর্ডের সামনে দাঁড়িয়ে গণিতের জটিল সূত্র ব্যাখ্যা করতে শুরু করলো। কণ্ঠে সেই চিরচেনা গম্ভীর্য, চোখে কঠোরতার ছাপ। ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্ট মনোযোগ দিয়ে তার লেকচার শুনছে। এমনিতেই আহিয়ানকে পুরো কলেজ ভয় পায়। সে অত্যন্ত রাগী, নিয়মাবর্তী এবং নিজের সিদ্ধান্তে অটল একজন টিচার। তার ক্লাসে সামান্য বিশৃঙ্খলাও কেউ করার সাহস পায় না। আজকেও সে এমনভাবে পড়িয়ে চলেছে যেন ক্লাসের এক কোণে কান ধরে দাঁড়িয়ে থাকা তিতলি নামের মেয়েটির অস্তিত্বই নেই। একবারের জন্যেও সে তার দিকে তাকালো না, একবারও বলল না, বসে পড়ো। সেই অবহেলাটুকুই যেন শাস্তির চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল তিতলিকে।
মাথা নত করে সে দাঁড়িয়েই রইল। অশ্রুগুলো নীরবে গাল বেয়ে ঝরে পড়ছে, কিন্তু সেগুলো মুছে ফেলারও অবকাশ নেই। পুরো ক্লাসের প্রতিটি মুহূর্তই তার কাছে যেন এক একটি দীর্ঘ যুগের সমান মনে হচ্ছিল। অবশেষে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে ক্লাস শেষ হলো। স্টুডেন্টরা ধীরে ধীরে নিজেদের খাতা কলম গুছিয়ে নিতে শুরু করলো। ঠিক তখনই আহিয়ান বোর্ড থেকে কলম নামিয়ে টেবিলের ওপর রাখল। অতঃপর কোনো দিকে না তাকিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন, আমার সঙ্গে আসো তিতলি, তোমার সঙ্গে কথা আছে। কথাটুকু বলেই তিনি আর এক মুহূর্তেও দাঁড়ালেন না। দীর্ঘ পদক্ষেপে ক্লাসরুম ত্যাগ করলেন। আহিয়ানের শেষ কথাগুলো তিতলির কানে পৌঁছাতেই যেন জ্বলন্ত আগুনে এক মুঠো ঘি ঢেলে দেওয়া হলো। এতক্ষণের অপমান, অভিমান আর জমে থাকা ক্ষোভ মুহূর্তেই দ্বিগুণ হয়ে উঠল। বুকের ভেতর রাগে যেন তোলপাড় শুরু হয়েছে। আমার সঙ্গে আসো তিতলি, তোমার সঙ্গে কথা আছে। গম্ভীর কণ্ঠে সেই নির্দেশ তিতলির কাছে আদেশ নয়, বরং নতুন করে অপমানেরই পূর্ববাস মনে হলো। তিতলি আর এক মুহূর্ত ক্লাসে দাঁড়ালো না। দ্রুত নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। তার পায়ের শব্দই যেন তার জমে থাকা অভিমানের প্রতিধ্বনিত শোনা যাচ্ছিল। ঠিক তার পেছন পেছন তাড়াহুড়ো করে নিজের ব্যাগ তুলে দৌড়ে বেরিয়ে এলো সাথীও। করিডোরে এসে প্রায় দৌড়াতে দৌড়াতে তিতলির পাশে গিয়ে হাঁটতে শুরু করলো সে। বুড়ো কুঁচকে কৌতূহলী স্বরে বলল, কী রে দোস্ত, তোকে না স্যার এতক্ষণ শাস্তি দিল, আবার একা ডেকেও পাঠালো, ব্যাপারটা কি? সত্যি কি স্যারের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে? তাহলে তোকে সবার সামনে এমন শাস্তি দিল কেন? সাথীর প্রশ্নগুলো একটার পর একটা তীরের মতো এসে বিঁধতে লাগলো তিতলির মনে। সে হঠাৎ থেমে সাথীর দিকে তাকালো। চোখ দুটো কান্নায় লাল হয়ে আসে, অথচ সেই চোখেই এখন রাগের দহন স্পষ্ট। চল শক্ত করে দাঁত চেপে প্রতিটি শব্দ যেন চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করলো। সব তোর জন্য হয়েছে। আজ থেকে তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না, আর ওই লোকটার সঙ্গেও আমি একা দেখা করব না। এত রাগ হচ্ছে আমার, মনে হচ্ছে সামনে যা পাবো সব কিছু ভেঙে চুরমার করে ফেলি। কথাগুলো বলে আবার দ্রুত হাঁটতে শুরু করলো সে। সাথী অবশ্য তিতলির রাগ সম্পর্কে ভালোই জানে। এই মুহূর্তে প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হবে, সেটাও বোঝে। তাই গম্ভীর পরিবেশটা হালকা করার উদ্দেশ্যে মুখ ভরা দুষ্টু হাসি ফুটিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, রাগ করিস না। চল, আজ তোকে আমি ফুচকা খাওয়াবো, আমার তরফ থেকে ট্রিট, যত খুশি খাস। রাগ সব উধাও হয়ে যাবে। তিতলি একবারও তার দিকে তাকালো না। তারপর গম্ভীর বিরক্তি কণ্ঠে শুধু বলল, লাগবে না। একটি মাত্র শব্দ উচ্চারণ করেই সে আরও দ্রুত পা বাড়ালো। পেছনে পড়ে গিয়ে কাঁপতে কাঁপতে সাথী চিৎকার করে বলল, আরে দোস্ত, আমাকে নিয়েও যা, এভাবে একা একা চলে যাচ্ছিস কেন? তিতলি তখনও রাগে ফুঁসছে। বুকের ভেতর জমে থাকা অভিমান যেন কোনোভাবেই কমার নাম নিচ্ছে না। দ্রুত পায়ে হেঁটে সে কলেজের বিশাল মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটির দিকে চলে গেল। দুপুরের নরম রোদে গাছটির ছায়া যেন পুরো প্রাঙ্গণটিকে শীতল করে রেখেছে। অন্যদিকে সাথী এক মুহূর্তের জন্যও তাকে একা ছাড়ল না। প্রায় দৌড়ে এসে তিতলির হাতটা শক্ত করে ধরে ফেলল। তারপর বলল, প্লিজ চল না যান, ঝালমুড়ি খাই, দেখবি সব রাগ একদম উড়ে যাবে। তিতলি বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। বলেছি তো কিছু খেতে ইচ্ছে করছে না। কিন্তু সাথীও নাছোড়বান্দা। তিতলির কথা যেন তার কানে ঢুকলই না। এক প্রকার জোর করে তাকে টেনে নিয়ে গেল কলেজ গেটের পাশে বহু বছরের পুরনো সেই ঝালমুড়ির দোকানটিতে। অগত্যা তিতলিও আর বাধা দিল না। মুখে অনীহা থাকলেও হাতে ধরা কাগজের ঠোঙ্গা থেকে ধীরে ধীরে ঝালমুড়ি খেতে শুরু করলো। সাথী মাঝে মধ্যে ইচ্ছে করেই নানা হাস্যকর কথা বলছিল, শুধুমাত্র তার মুখে একটু হাসি ফোটানোর জন্য। এদিকে আহিয়া নিজের কেবিনে এসে বসে তিতলির অপেক্ষা করছিল। কয়েক মিনিট কেটে গেল, তারপর আরও কিছুক্ষণ, কিন্তু তিতলির আসার কোনো লক্ষণ নেই। আহিয়ানের ভ্রু ধীরে ধীরে কুঁচকে উঠল। টেবিলের ওপর রাখা কলমটি আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে দরজার দিকে একাধিকবার তাকালো। কোথায় গেল মেয়েটা? সে তো স্পষ্ট করেই বলেছিল আসতে, তবুও এলো না। মুহূর্তের মধ্যে বিরক্তি গিয়ে
ঠেকল রাগে। তার চোয়াল শক্ত হয়ে উঠল। এই মেয়েটা কি তার কথা অমান্য করল? এটাই প্রথমবার সে তিতলিকে কোনো কথা বলেছে, আর সেই কথারই অবাধ্য হওয়ার সাহস দেখিয়েছে। আহিয়ান ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে মুখে কঠোরতার ছাপ আরও গাঢ় হয়ে উঠেছে। নিজের কেবিন থেকে বেরিয়ে করিডোরে এসে চারপাশ একবার দৃষ্টি বুলালো। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে স্থির হলো কলেজের মাঠের প্রাচীন বটগাছটির নিচে। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে নিশ্চিন্তে গল্প করতে করতে ঝালমুড়ি খাচ্ছে তিতলি আর সাথী। দৃশ্যটি দেখেই আহিয়ানের বুকের ভেতর জমে থাকা বিরক্তি যেন মুহূর্তেই কয়েক গুণ বেড়ে গেল। একবার কপালের দুপাশে আঙুল বুলিয়ে নিজের রাগ সংযত করার ব্যর্থ চেষ্টা করল সে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে দৃঢ় পদক্ষেপে তাদের দিকেই হাঁটতে শুরু করলো। এদিকে সাথীর সঙ্গে গল্প করতে করতে তিতলির মনও কিছুটা হালকা হয়ে এসেছিল। কিছুক্ষণ আগের অপমানের দহন এখনও রয়ে গেছে, তবে সাথীর অবিরাম বকবকানিতে তার ঠোঁটের কোণেও তীক্ষ্ণ হাসির রেখা ফুটে উঠেছিল। হঠাৎ তাদের সামনে এসে একটি দীর্ঘদেহী ছায়া থেমে দাঁড়ালো। দুজনেই একসঙ্গে মাথা তুলে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে আহিয়ান খান আর্য। সাথীর মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। বুক ধড়ফড় করতে শুরু করলো তার। কলেজের সবচেয়ে রাগী শিক্ষকের সামনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা যে মোটেও সুখকর নয়, সে তা ভালো করেই জানে। অন্যদিকে তিতলিও আচমকা চমকে উঠল। মনে মনে ঠিক করেছিল মানুষটার সামনে পড়লে এবার সেও রাগ দেখাবে, কিন্তু বাস্তবে চোখাচোখি হতেই বুকের ভেতর অদ্ভুত এক অকারণ ভয় দানা বাঁধল। মুখের কঠোর ভাব আনার প্রাণপণ চেষ্টা করলেও তার চোখের গভীরে লুকিয়ে থাকা অস্থিরতা আর সংকোচ কিছুতেই আড়াল করা গেল না। আহিয়ান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইল। তার গম্ভীর মুখাবয় দেখে মুহূর্তেই সাথীর বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। শীতল অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে তিনি বললেন, সাথী, তুমি ক্লাসে যাও, তিতলি একটু পর আসছে। কথাটুকু বলার ভঙ্গিতেই এমন দৃঢ়তা ছিল যে প্রতিবাদ করার সাহস সাথীর হলো না, বরং যেন মুক্তির পথ পেয়ে গেল। তিতলি কিছু বলার আগেই সে অপ্রস্তুত হাসি দিয়ে ফিসফিস করে বলল, আমি যাচ্ছি দোস্ত, পরে দেখা হবে, বলেই প্রায় দৌড়ে সেখান থেকে চলে গেল। মুহূর্তের মধ্যেই বটগাছের নিচে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। হালকা বাতাসে শুকনো পাতাগুলো মাটিতে উড়িয়ে যাচ্ছে। দূরে কলেজ মাঠে কয়েকজন শিক্ষার্থী গল্প করছে, অথচ তাদের দুজনের মাঝখানের নীরবতা যেন চারপাশের সমস্ত শব্দকেও গ্রাস করে নিয়েছে। আহিয়ান ধীরে ধীরে প্যান্টের পকেটে দুই হাত গুজে তিতলির সামনে এসে দাঁড়ালো। তার গভীর দৃষ্টি স্থির হয়ে রইল তিতলির মুখে। তারপর কঠিন সংযত কণ্ঠে বলল, এই অবাধ্য মেয়ে, আমি তোমাকে আমার কেবিনে যেতে বলেছিলাম, যাওনি কেন? তিতলি কোনো উত্তর দিল না। দুই হাতে শক্ত করে চেপে ধরল ঝালমুড়ির কাগজের ঠোঙ্গাটা। মাথাটা আরও নিচু হয়ে গেল। মনে হচ্ছিল একবার মুখ খুললেই হয়তো সব অভিমান অশ্রুর সঙ্গে বেরিয়ে আসবে। কিন্তু তার এই নীরবতাই যেন আহিয়ানের ধৈর্যের শেষ সীমাটুকুও ভেঙে দিল। সে দাঁতে দাঁত চেপে কয়েক মুহূর্ত নিজেকে সংযত রাখার চেষ্টা করল। তারপর আগের চেয়েও আরও গম্ভীর স্বরে বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, উত্তর দিচ্ছ না কেন? কলেজে আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে না তিতলি। এর পরিণতি তোমার জন্য মোটেও ভালো হবে না। এবার ধীরে ধীরে মুখ তুলল তিতলি। চোখ দুটো এখনও কান্নায় লাল, অথচ সেই চোখের গভীরে স্পষ্ট জেদ আর অভিমান। সে সরাসরি আহিয়ানের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কাঁপা কণ্ঠে বলল, কেন যাব আমি আপনার ডাকে? এক মুহূর্তে থেমে আবার বলল, ক্লাসে সবার সামনে যেভাবে আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখলেন, একবারও কি ভেবেছেন আমার কতটা লজ্জা লেগেছে? সবাই কিভাবে আমার দিকে তাকাচ্ছিল? আহিয়ান ভ্রু কুঁচকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ঠোঁটের কোণে তীক্ষ্ণ ব্যঙ্গের রেখা ফুটিয়ে ধীরে স্বরে বলল, ওহ তাই নাকি? মিসেস তিতলির আবার লজ্জাও আছে? তিতলি কথাটা শুনে আরও ক্ষুব্ধ হয়ে উঠল। থাকবে না কেন? আমারও সম্মান আছে, আত্মসম্মান আছে। আহিয়ান এক পা এগিয়ে এলেন।
দৃষ্টি আরও গভীর করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, তাহলে ক্লাসে সবার সামনে যখন আমাকে প্রপোজ করলে, তখন তোমার সেই লজ্জা কোথায় ছিল? আহিয়ানের শেষ প্রশ্নটি যেন তিতলির সমস্ত সাহস এক মুহূর্তেই নিঃশেষ করে দিল। মেয়েটি ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। এখন মনে হচ্ছে তখনকার সেই জেদ সবই ছিল নিছক এক মুহূর্তের আবেগ। রাগের বশেই তো সে এমন একটা কাজ করে বসেছিল। অথচ আজ সেই ঘটনার কথা মনে হতেই নিজের ওপর অসহ্য রাগ হচ্ছে। ইচ্ছে করছে সময়টাকে যদি ফিরিয়ে আনা যেত। নিজেরই সেই বোকামির জন্য নিজেকেই যেন শাস্তি দিতে মন চাইছে। তিতলির নীরবতা লক্ষ্য করে আহিয়ান দীর্ঘ শ্বাস ফেলল। মুখের কঠোরতা আগের মতোই অটুট থাকলেও কণ্ঠস্বর আগের তুলনায় খানিকটা সংযত। গম্ভীর স্বরে বলল, শোনো মেয়ে, আমি আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনোই এক করতে চাই না। বিষয়টা আমার একদমই পছন্দ নয়। কলেজে আমি তোমার শিক্ষক, আর এই পরিচয়টা সবার আগে। ব্যক্তিগত সম্পর্কের কারণে আমি আমার দায়িত্ব থেকে এক চুলও সরে দাঁড়াতে পারবো না। কিছুক্ষণ থেমে তিতলির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, আমি তো জানি তুমি একজন মেধাবী ছাত্রী। শুধু ভালো পড়াশোনা করলেই একজন মানুষ পরিপূর্ণ হয় না। কোথায় কিভাবে আচরণ করতে হয়, কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নিতে হয়, সেই বোধ সম্মানও গুরুত্বপূর্ণ। আবেগের বশে এমন কোনো কাজ করবে না যাতে তোমার সম্মান কিংবা ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে। তার কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল। আজ যা হয়েছে সেটা আমি দ্বিতীয়বার দেখতে চাই না। ভবিষ্যতে এমন কিছু করলে শাস্তি পাবে, এটা মনে রাখবে। এক মুহূর্তের নীরবতার পর আহিয়ানের দৃষ্টি গিয়ে পড়ল তিতলির হাতে ধরা ঝালমুড়ির ঠোঙ্গার দিকে। ব্রু সামান্য কুঁচকে বলল, আর এখন ঝালমুড়ি খাচ্ছ কেন? এই সময় তো তোমাদের ক্লাস থাকার কথা। যাও, ক্লাসে যাও। তিতলি কোনো উত্তর দিল না। একবারের জন্যেও চোখ তুলে তাকালো না আহিয়ানের দিকে। বুক ভরা পাহাড় সমূহ অভিমান নিয়ে ধীরে পায়ে সেখান থেকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে যেন তার মনের কষ্ট আরও ভারী হয়ে উঠছিল। আজ থেকে সে ঠিক করলো লোকটার সঙ্গে আর অকারণে কোনো কথাই বলবে না। যে মানুষটা নিজের অনুভূতির চেয়ে নিয়ম বেশি গুরুত্ব দেয়, তার কাছে নিজের অভিমান প্রকাশ করেও কোনো লাভ নেই। আহিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তিতলির দূরে চলে যাওয়া অবয়বের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে নিঃশব্দে এক নিঃশ্বাস ফেলল। চারপাশে কেউ নেই। নিশ্চিত হয়ে খুব আস্তে নিজের সঙ্গেই যেন কথা বলল, শোনো অবাধ্য মেয়ে, আমাদের সম্পর্কটা গোপন রাখার চেষ্টা করছি শুধু তোমার ভালোর জন্য। এই কলেজে কেউ জানুক সেটা আমি চাই না। মানুষের কথা, অকারণ অভিযোগ, এসবের ভার তোমাকে বইতে হোক, তা আমি কখনোই চাইব না। তার ঠোঁটের কোণে এক ফোঁটা বিষণ্ণ হাসি ফুটিয়ে উঠল। খুব নিচু স্বরে আবার বিড়বিড় করে বলল, তুমি এখনও অনেকটাই বাচ্চা, তাই হয়তো আমার এই কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা কারণগুলো বুঝতে পারছো না। একদিন বুঝবে, নিশ্চয় বুঝবে। বটগাছের পাতার ফাঁক দিয়ে আসা বাতাসে তার শেষ কথাগুলো যেন মিলিয়ে গেল। দূরে হেঁটে যাওয়া তিতলি আর একবারের জন্যও ফিরে তাকালো না। আহিয়ান পুনরায় বিড়বিড় করে বলল। ক্লাসে ফিরে এসেও তিতলির মুখটা ভার হয়েছিল। আহিয়ানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। তার ওপর সাথীর কাণ্ড কারখানার কথা মনে পড়তেই রাগটা যেন আবার মাথা চাড়া দিয়ে উঠল। হঠাৎ পাশ ফিরে সাথীর দিকে কটমট করে তাকিয়ে বলল, শালি, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। আমি তোকে বলেছিলাম আমাকে নিয়ে গিয়ে ঝালমুড়ি কিনে খাওয়াবি, নিজে থেকে খাওয়ালি, কিন্তু ওই খাটাস ব্যাটাকে দেখেই ভয়ে আমাকে ফেলে পাততে পাততে দৌড় দিলি কেন বল? তিতলির রাগে মুখটা দেখে সাথী একগাল বোকাশোকা হাসি হেসে মাথা চুলকাতে লাগলো। আসলে বেবি, তখন তো স্যার আমাকে ক্লাসে আসতে বলেছিল। বল তো আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতাম কিভাবে? স্যারের কথা না শুনলে তো পাপ হতো, তাই না? সাথীর কথা শুনে তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। চিবিয়ে চিবিয়ে বলল, তোর পাপের মায়রে বাপ শালি, আজ থেকে তুই আমার বান্ধবী না। যা, সর আমার সামনে থেকে। সাথী নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রেখে দীর্ঘ শ্বাস ফেলল।
তারপর নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, হায় রে নিষ্ঠুর দুনিয়া, তুই ছাড়া আমার আছেটাকে, বল জান। তুই যদি আমার সঙ্গে কথা না বলিস তাহলে তো আমি ঠিকমতো হাগু করতে পারবো না, আমার অর্ধেক হাগু হবে। তারপর যদি আমি হাগু আটকাই কষ্টে আমি মরেই যাব। তখন আমার মতো এত সুইট, সেক্সি আর কেয়ারিং একটা বান্ধবী কোথায় পাবি? সাথীর কথা শেষ হতেই ঠাস করে তিতলির পিঠে একটা কিল পড়ল। তারপর তিতলি ব্রু কুঁচকে বিরক্তি গলায় বলল, নাটকি নাটক করিস তাতে সমস্যা নেই, কিন্তু মুখে কি সব আজে বাজে কথা বলিস? একটুও ঘৃণা করে না এসব বলতে? সাথী পিঠে হাত বুলিয়ে আবার সেই নিরীহ হাসিটাই হাসল। তারপর ইনোসেন্ট কণ্ঠে বলল, আরে ডার্লিং, আমি তো সত্যি কথাই বললাম। তার কথা শুনে তিতলি আরেক দফা চোখ রাঙাতে যাবে, ঠিক তখনই ক্লাসরুমের দরজার সামনে গম্ভীর পদ ধারণার শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল। স্যার হাতে বই নিয়ে ধীরে পায়ে ক্লাসে প্রবেশ করলো। তিতলি আর সাথী দুজনেই সঙ্গে সঙ্গে নিজেদের আসনে সোজা হয়ে বসল। কয়েক সেকেন্ড আগেও যারা ফিসফিস করে ঝগড়া করছিল তারা যেন আচমকাই ভদ্র ও নিরীহ স্টুডেন্টের পরিণত হলো। কলেজের শেষ ঘন্টা বাজতেই ধীরে ধীরে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করলো। সারাদিনের কোলাহল যেন মুহূর্তেই স্মিত হয়ে এলো। কেউ বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে গেটের দিকে এগিয়ে যাচ্ছে, কেউ আবার অভিভাবকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কলেজের মূল ফটকের সামনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে তিতলি আর সাথী। সাথী অবশ্য নিজের জন্য নয়, তিতলির সঙ্গ দিতেই দাঁড়িয়ে আছে। প্রতিদিনের মতো আজও তিতলিকে নিতে আসবে তার বড় ভাই তিহান। তাই বান্ধবীকে একা রেখে চলে যাওয়ার ইচ্ছা তার নেই। ঠিক তখনই আহিয়ান একটা কালো রঙের বাইক নিয়ে এসে তাদের ঠিক সামনে থামল। দুজনেই চমকে তাকালো। তার মুখের সেই চিরচেনা গাম্ভীর্য এখনও বিন্দুমাত্র বদলায়নি। সে একবারও কারো দিকে না তাকিয়ে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল, সাথী, তুমি বাড়ি ফিরে যাও। কথাটা এতটাই ধীর ছিল যে সাথী প্রথমে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তারপর সে ইতস্ত করে আস্তে বলল, কিন্তু স্যার। তিতলি কথা শেষ করার আগেই আহিয়ান আগের চেয়েও কঠোর স্বরে বললেন, তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না, তুমি বাড়ি যাও। সাথী অসহায় চোখে একবার তিতলির দিকে তাকালো। তিতলি তখন চোখ বড় বড় করে বারবার ইশারায় তাকে যেতে নিষেধ করছে, কিন্তু সেই ইশারা উপেক্ষা করেই সাথী মনে মনে বলল, নিজে বাঁচলে বাপের নাম। পরের মুহূর্তেই সে প্রায় দৌড়ে সেখান থেকে উধাও হয়ে গেল। সাথীর চলে যাওয়া দেখে তিতলি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শালি, কাল তোকে আমি দেখে নেব। তার বিড়বিড়ানি শেষ হতেই আহিয়ানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, বিড়বিড় করা শেষ হলে বাইকে ওঠো। তিতলি মুখ ফুলিয়ে দুই হাত বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে রইল। তারপর অত্যন্ত নিচু স্বরে প্রায় মিনমিন করে বলল, আমাকে নিতে ভাইয়া আসবে, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি চলে যান। আহিয়ান নির্বিকার শান্ত স্বরেই উত্তর দিল, তোমার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আমি তাকে ফোন করে জানিয়ে দিয়েছি আজ তোমাকে আমি বাড়ি পৌঁছে দেব। আর আজকে না, এখন থেকে প্রতিদিন আমি তোমাকে পৌঁছে দেব, চলো। কথাগুলো শুনে তিতলির রাগ যেন আবার মাথা চাড়া দিয়ে উঠল। খাটাস লোক একটা। কিছুক্ষণ আগেই পুরো ক্লাসের সামনে কান ধরে দাঁড় করিয়ে অপমান করলো, আর এখন আবার যেন কিছুই হয়নি এমন ভাব করে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে এসেছে। মনে মনে অসংখ্য অভিযোগ জমতে লাগলো তার। হঠাৎ যেন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। ঠোঁটের কোণে তীক্ষ্ণ ব্যঙ্গ হাসি ফুটিয়ে আহিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি কি সত্যি একজন স্টুডেন্টকে নিজের বাইকে তুলে নিয়ে যাবেন? তাহলে মানুষ কি বলবে বলুন তো? কলেজের সবাই যদি দেখে তাহলে কি ভাববে? আপনার তো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এক করতে একদমই ভালো লাগে না, তাই না স্যার? কথাগুলো বলেই তিতলি ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। তার কণ্ঠে যতই ব্যঙ্গাত্বের সুর থাকুক না কেন, বুকের ভেতরটা তখনও ধুকপুক করে কাঁপছে। একটু আগেই আহিয়ান তাকে যে কথাগুলো বলেছিল সেগুলোই সে ঘুরিয়ে ফিরিয়ে তার দিকেই ছুড়ে দিয়েছে। কথাগুলো মুখ থেকে বেরিয়ে যাওয়ার পরই যেন বুঝতে পারল
হয়তো একটু বেশিই বলে ফেলেছে। আহিয়ান স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তিতলির দিকে তাকিয়ে রইল। তার বুঝতে বাকি রইল না মেয়েটি ইচ্ছে করেই তার বলা কথাগুলো ফিরিয়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য তার চল শক্ত হয়ে উঠল, কপালের শিরাগুলোও যেন টান টান হয়ে উঠেছে। বিরক্তি স্পষ্ট হলেও তিনি নিজেকে সংযত রাখলেন। গভীর শ্বাস নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, এই অবাধ্য মেয়ে, তুমি কি ঠিক করেই নিয়েছো আমার কোনো কথাই শুনবে না? তিতলি নীরব। আহিয়ান আবার বললেন, দেখো তিতলি, আমার রাগ খুব বেশি। রাগের মাথায় আমি এমন কিছু বলে ফেলতে পারি পরে যেটার জন্য নিজেকেই অনুতপ্ত হতে হয়। তাই অকারণে আমাকে রাগিয়ে দিও না। যা বলছি তাই করো। বাইকে উঠে বসো। কথাগুলো আগের মতো কঠোর শোনালেও শেষের দিকে যেন কণ্ঠে এক ফোঁটা ক্লান্তি মিশে গেল। তিতলি বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল। কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারল না। তার সমস্ত অভিমান যেন কয়েক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে ফেলেছে। তিতলিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আহিয়ান আবার গম্ভীর স্বরে বললেন, এসো বাইকে ওঠো। এবার আর অবাধ্য হওয়ার সাহস পেল না তিতলি। মনে মনে যতই অভিমান থাকুক পরিস্থিতি আর জটিল করতে চাইল না। ধীরে ধীরে বাইকের দিকে এগিয়ে গেল। ঠিক যখন সে উঠতে যাবে তখনই আহিয়ান বলল, একটু দাঁড়াও। তিতলি থেমে গেল। আহিয়ান বাইকের হ্যান্ডেলে ঝুলানো অতিরিক্ত হেলমেটটি হাতে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে তার দিকে হাত এগিয়ে দিল। তারপর এক মুহূর্ত সময় নিয়ে সাবধানে তিতলির মাথায় হেলমেটটি পরিয়ে দিলেন। তারপর স্ট্র্যাপ ঠিক করে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, এবার ওঠো। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে তিতলি কয়েক সেকেন্ড নির্বাক হয়ে রইল। মনের ভেতর জমে থাকা অভিমানের ফাঁক গলে অদ্ভুত এক অনুভূতি উকি দিল। লোকটা যতই গম্ভীর হোক, যতই রাগী হোক, যত্ন নিতে কিন্তু জানে। অজান্তেই তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, যদিও সেটি মুহূর্তেই লুকিয়ে ফেলল সে। তারপর আস্তে করে বাইকে উঠে বসল। আহিয়ান এবার নিজেও হেলমেট পরে বাইকে বসলেন। ইঞ্জিন চালু করার আগে একবার পেছনে ফিরে সংযত কণ্ঠে বললেন, ভালো করে বসো। আমাকে ধরে বসো। আমি তোমার ফিউচার হাজব্যান্ড, পরপুরুষ নয়। পরে বাইক থেকে পড়ে গেলে তোমার ফ্যামিলি আমাকে ধরবে। তাদের আদরের মেয়েকে আমি ইচ্ছা করে ফেলে দিয়েছি। তারপর আমাকে জেলের ভাত খাওয়াবে। রাস্তায় কখনো কখনো হঠাৎ ঝাঁকুনি দেয়। তিতলি প্রথমে ইতস্ত করল, তারপর খুব আস্তে সামনে ঝুঁকিয়ে আহিয়ানের শার্টের কাঁধের অংশটা আলতো করে মুঠোয় ধরল, যেন শুধু ভারসাম্য বজায় রাখার জন্য। স্পর্শটা অনুভব করে আহিয়ানের মুখে অতি তীক্ষ্ণ এক হাসির রেখা ফুটে উঠল। পরের মুহূর্তেই কালো বাইক ধীরে ধীরে কলেজের প্রধান ফটক পেরিয়ে ব্যস্ত সড়কের দিকে এগিয়ে গেল। কালো বাইকটি নিয়ন্ত্রিত গতিতে সামনে এগিয়ে চলেছে। চারপাশে যানবাহনের শব্দ, বাতাসের মৃদু শো শো আওয়াজ, সব মিলিয়ে এক অদ্ভুত নীরব পরিবেশের সৃষ্টি হয়েছে। আহিয়ান মাঝে মধ্যে বাইকের রিয়ার ভিউ মিররে চোখ বুলিয়ে নিচ্ছিল। প্রতিবারই একই দৃশ্য। তিতলি একদম চুপচাপ বসে আছে, মুখে কোনো কথা নেই। চোখ দুটোও যেন কোথাও স্থির নয়। দৃষ্টিটা আহিয়ানের কাছে অস্বাভাবিক লাগলো। সে মৃদু স্বরে বলল, আমি তো জানি তুমি বেশ বাচাল, তাহলে আজ এত চুপচাপ কেন? অপ্রত্যাশিত প্রশ্নে তিতলি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। মুখে লজ্জার হালকা আভা ফুটে উঠলেও মুহূর্তের মধ্যে সেটি আড়াল করে সামান্য তেজের সুরে বলল, কে বলেছে আমি বাচাল? আমি মোটেও বেশি কথা বলি না। আমি সব সময় চুপচাপ থাকি। আহিয়ানের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। তিনি সংক্ষিপ্ত উত্তর দিলেন, আচ্ছা তাই নাকি? কয়েক মুহূর্ত আবার নীরবতা, শুধু বাইকের ইঞ্জিনের শব্দ আর বাতাসের ঝাপসা। এরপর আহিয়ান আবার শান্ত কণ্ঠে বলল, আজ ক্লাসে তোমাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম, সেই জন্য কি খুব অভিমান হয়েছে আমার ওপর? প্রশ্নটা শুনে তিতলির বুকের ভেতর আবার জমে থাকা কষ্টগুলো নড়ে চড়ে উঠল। তবুও নিজের অনুভূতি প্রকাশ না করে নির্বিকার থাকার চেষ্টা করল। শুষ্ক কণ্ঠে উত্তর দিল, না, আমার কেন অভিমান হবে? আপনি টিচার আর আমি স্টুডেন্ট। আমাকে শাস্তি দেওয়ার অধিকার আপনার আছে। বাক্যগুলো যতটা নির্লিপ্ত শোনাচ্ছিল
তার অন্তর ততটাই অভিমানে ভারী হয়েছিল। আহিয়ান বুঝতে পারলেন কথাগুলো কেবল মুখের কথা, অভিমান এখনও অটুট। তবুও তিতলিকে জ্বালাতে পুনরায় বলল, তাহলে বলো তো, জীবনে প্রথমবার ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকার ফিলিংসটা কেমন, মিসেস তিতলি? কথাটা শুনে তিতলির ভ্রু সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। মনের মধ্যে যেন রাগের আগুন আবার ধপ করে জ্বলে উঠল। ইচ্ছে করছিল বাইক থামিয়ে মানুষটাকে গলা চেপে ধরে জিজ্ঞেস করতে, এত খোঁচা দিতে এত ভালো লাগে কেন? কিন্তু বাস্তবে সে নিজেকে সংযত রাখল। কিছুক্ষণ নীরব থেকে খুব ছোট্ট করে বলল, জানি না। শব্দ দুটি উচ্চারণের মধ্যে স্পষ্ট ছিল চাপা অভিমান, বিরক্তি আর অনিচ্ছা। আহিয়ান আর কিছু বললেন না। সে বুঝে গেছে তিতলির মন এখনো শান্ত হয়নি। এই মুহূর্তে আর কোনো কথাই হয়তো পরিস্থিতিকে সহজ করবে না। তাই তিনি নীরবে বাইক চালাতে লাগলো। তিতলিকে নিরাপদে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহিয়ান আর এক মুহূর্তেও দাঁড়ালো না। মেয়েটি ভেতরে ঢুকে যাওয়া পর্যন্ত নীরবে তাকিয়ে রইল। তারপর বাইকের ইঞ্জিন আবার গর্জে উঠল। কিছুক্ষণ পর সে নিজের বাড়ির সামনে এসে থামল। হেলমেট খুলে দীর্ঘ শ্বাস ফেলে ধীরে পায়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই ড্রয়িং রুমে দেখা হয়ে গেল তার বড় ভাই পলাশের সঙ্গে। দুই ভাই একই ছাদের নিচে বাস করলেও তাদের স্বভাব চরিত্র যেন সম্পূর্ণ বিপরীত দুই মেরুর। আহিয়ান শৃঙ্খলাপরায়ণ, আত্মসংযমী এবং নিয়মনিষ্ঠ, আর পলাশ অবাধ্য জীবনযাপন যেন তার একমাত্রই পরিচয়। বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আড্ডা, পার্টি, নেশায় আসক্তি, এইসবই তার নিত্যদিনের অভ্যাস। এক সময় সুস্থ সবল শরীরটাও সেই অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ভেঙে পড়তে শুরু করেছে। তবুও নিজের জীবনধারা বদলানোর কোনো আগ্রহ তার নেই। এসব কারণেই বড় ভাই হলেও পলাশকে বিশেষ পছন্দ করে না আহিয়ান। পলাশ সোফায় আধা শোয়া অবস্থায় ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল, কী রে, তোর পাখিটাকে নিয়ে ঘুরে এলি নাকি? কথাটা শুনে আহিয়ানের মুখ মুহূর্তেই কঠিন হয়ে উঠল। সে ধীরে ধীরে পলাশের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ভাইয়া, এটা তোমাকে আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা। তিতলির নাম আর কখনো তোমার মুখে আনবে না। ও খুব সরল একটা নিষ্পাপ মেয়ে। তোমার নোংরা মুখে ওর নাম শুনতে আমার একদম ভালো লাগে না। কথাগুলো বলার সময় আহিয়ানের চোখ ছিল কঠোর সতর্কতা। কিন্তু পলাশ যেন বিষয়টাকে গুরুত্বই দিল না, বরং আরও জোরে হেসে উঠল। তার কাছে পুরো ব্যাপারটাই যেন নিছক মজা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আহিয়ানের খুব কাছে এসে নিচু স্বরে কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই নিজে খুব পবিত্র মানুষ আহিয়ান। বাক্যটি বলেই আর এক মুহূর্তও দাঁড়ালো না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে বাড়ির বাইরে চলে গেল। পলাশের কথাগুলো আহিয়ানের বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তির জন্ম দিল। সে অন্যমনস্ক হয়ে একবার শুকনো ঢোক গিলল। কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তারপর চোখ খুলে নিঃশব্দে নিজের রুমের দিকে পা বাড়ালো আহিয়ান। তার মুখে গাম্ভীর্য তখন আগের চেয়েও গভীর, আর চোখের ভেতর যেন অদৃশ্য কোনো অস্থিরতার ছায়া নীরবে দোলা দিয়ে গেল। বিকাল 5টা, সন্ধ্যা নামার আগ মুহূর্ত। জানালার কাচ ভেদ করে আসা শেষ বিকেলের সোনালি আলো ড্রয়িং রুমের মেঝে জুড়ে ছড়িয়ে পড়েছে। ড্রয়িং রুমের এক কোণে টিভি চলছে, আর তার সামনেই সোফার আরাম করে বসে মনোযোগ দিয়ে কার্টুন দেখছে তিতলি। বাড়িটা খুব বড় নয়, তবে পরিপাটি আর শান্ত। মধ্যবিত্ত পরিবারের স্নিগ্ধ উষ্ণতায় ভরপুর। তিতলির বড় ভাই তিহান অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি একটি ছোটোখাটো চাকরিও করে, যাতে বাবার কাঁধের দায়িত্ব কিছুটা হলেও ভাগ করে নিতে পারে। তাদের বাবা মামুন শেখ একজন সরকারি কর্মচারী। আয় সীমিত হলেও সততা আর পরিশ্রমের সংসারটাকে সুন্দরভাবে আগলে রেখেছেন। আর মা আশা শেখ এই সংসারের প্রাণকেন্দ্র। এই মুহূর্তেই তিনি কিচেনের রাতের খাবার তৈরি করতে ব্যস্ত। ঠিক তখনই হঠাৎ কলিং বেলের শব্দে ঘরের নীরবতা ভেঙে গেল। কিচেন থেকেই আশা শেখ উচ্চস্বরে বললেন, তিতলি মা, দরজাটা তো খুলে দেখ কে এসেছে।
আচ্ছা আম্মু। টিভির রিমোটটা টেবিলের ওপর রেখে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল তিতলি। দরজার ছিটকিনি খুলে সামনের মানুষটিকে দেখার সঙ্গে সঙ্গে তার পা যেন মেঝেতেই আটকে গেল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। দরজার ওপারে দাঁড়িয়ে আছে আহিয়ান। কালো পরিপাটি পোশাক, স্বাভাবিক সুলভ গম্ভীর্য, আর হাতে মোড়ানো একটি বড় উপহারের বাক্স। তিতলির বুকের ভেতর হঠাৎ করেই ধুকপুকানি বেড়ে গেল। সে কিছুটা অপ্রস্তুত হয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনি এই সময়? আহিয়ান কোনো ভূমিকা না করেই হাতে থাকা উপহারের বাক্সটি তার দিকে বাড়িয়ে দিলেন। শান্ত স্থির কণ্ঠে বললেন, এর মধ্যে একটা শাড়ি আর কিছু জুয়েলারি আছে। এগুলো পরে প্রস্তুত হয়ে নাও, আমরা একটু বাইরে যাব। তিতলি বিস্ময়ে চোখ পিটপিট করতে লাগলো। তারপর কাপা কণ্ঠে বলল, এ এখন? হ্যাঁ, এখনই। কথাটা এমন স্বাভাবিক ভঙ্গিতে বললেন যেন এতে অবাক হবার কিছুই নেই। তিতলি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর উপহারের বাক্সটি হাতে নিয়ে একটু সরেই দাঁড়িয়ে আসতে বলল, আপনি ভেতরে এসে বসুন। ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন আশা শেখ। দরজার সামনে আহিয়ানকে দেখে মুখে আন্তরিক হাসি ফুটে উঠল। তারপর বলল, আরে আহিয়ান, এসো বাবা এসো। তুমি যে আসবে আগে তো কিছুই জানাওনি। আহিয়ান ভদ্রভাবে সালাম জানিয়ে বলল, আসলে আন্টি, তিতলিকে নিয়ে একটু বাইরে যেতে চাচ্ছিলাম, তাই আগে আপনার অনুমতি নেওয়াটাই ঠিক মনে হলো। ভদ্রতা আর সংযত ব্যবহারে আশা শেখের মুখে তৃপ্তি হাসি ফুটে উঠল। তিনি স্নেহভরা কণ্ঠে বললেন, অবশ্যই নিয়ে যাবে, তবে আগে ভেতরে এসে বসো বাবা। আহিয়ান হালকা মাথা নেড়ে সম্মতি জানালেন। অন্যদিকে তিতলি চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তারপর মনে মনে বিড়বিড় করল, খাটাস লোক একটা। কলেজে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে দিল, আর এখন আবার ভদ্র ছেলের মতো মায়ের কাছে অনুমতি নিচ্ছে। কি অভিনয়টাই না পারে। মনে মনে বিড়বিড় করলেও মুখে তার কিছুই প্রকাশ পেল না। উপহারের বাক্সটা বুকে জড়িয়ে ধরে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে উঠে গেল। আর ড্রয়িং রুমে বসে থাকা আহিয়ান নিঃশব্দে তার চলে যাওয়ার দিকেই কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নিজের রুমে ঢুকেই তিতলির দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। তারপর বেডের ওপর বসে কৌতূহল নিয়ে উপহারের বাক্সটির মোচড় খুলতে শুরু করল। টাকনাটা সরাতেই তার চোখ দুটো বিস্ময়ে চিকচিক করে উঠল। ভেতরে অত্যন্ত যত্ন করে ভাঁজ করে রাখা রয়েছে গাঢ় সবুজ রঙের একটি অপূর্ব শাড়ি। শাড়ির পাড় জুড়ে সূক্ষ্ম কারুকাজ, যা প্রথম দেখাতেই যে কারো নজর কাড়বে। তার পাশে রাখা একজোড়া সবুজ পাথর বসানো বড় দুল, আর একই রঙের কাচের চুড়ির একটি সেট। সব কিছু একসঙ্গে দেখে তিতলির ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। মুহূর্তেই দুপুরের সব অভিমান যেন খানিকটা হালকা হয়ে গেল। সে ধীরে ধীরে শাড়িটা হাতে তুলে বুকে জড়িয়ে ধরল। তারপর বিড়বিড় করল, লোকটা পছন্দটা কিন্তু খারাপ না। মনে মনে কথাটা বলে আবার নিজেকে ধমকালো, ধুর, আমি আবার ওর প্রশংসা করছি কেন? খাটাস লোক একটা। মৃদু হেসে সে তৈরি হতে লাগলো, কিন্তু পরের মুহূর্তেই মুখটা মলিন হয়ে গেল। ও তো শাড়ি পরতে জানে না। মাকে ডাকবে বলে দরজার দিকে এগিয়েও থেমে গেল। নিচে আহিয়ান বসে আছে। এই অবস্থায় যদি জোরে ডাকাডাকি করে তাহলে কি ভাববে? ঠিক তখনই যেন তার মনের কথাই বুঝতে পেরে আশা শেখ রুমে প্রবেশ করলেন। মাকে দেখেই তিতলির মুখ উজ্জ্বল হয়ে উঠল। হাসি মুখে শাড়িটা এগিয়ে দিয়ে বলল, আম্মু, আমাকে শাড়িটা পরিয়ে দাও না। আশা শেখ শাড়িটার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আহিয়ান দিয়েছে তাই তো? প্রশ্নটা শুনেই তিতলির গাল দুটো হালকা লাল হয়ে উঠল। সে লাজুক ভঙ্গিতে শুধু মাথা নাড়ল। মেয়ের লজ্জা দেখে আশা শেখ মুচকি হেসে বললেন, আচ্ছা আচ্ছা, এত লজ্জা পেতে হবে না, আয় পরিয়ে দিচ্ছি। অভিজ্ঞ হাতে কয়েক মিনিটের মধ্যেই তিনি নিখুঁতভাবে শাড়িটি পরিয়ে দিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তিতলির নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না। সবুজ শাড়ির সঙ্গে
খোলা চুল আর মুখ ভরা লাজুক আভা নিজেকেই আজ তার নতুন লাগছে। সে আলতো করে দুল দুটো পরে নিল। সব শেষে কাচের চুড়িগুলো হাতে পড়তে গিয়ে হঠাৎ হাত ফসকে একটি চুড়ি মেঝেতে পড়তেই মুহূর্তের মধ্যে ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। তিতলির বুক ধক করে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, আম্মু, এখন কি হবে? আশা শেখ শান্ত স্বরে বললেন, তোর যদি সবুজ রঙের অন্য কোনো চুড়ি থাকে আপাতত সেটাই পরে যা। আহিয়ান খুব ভালো ছেলে, এইসব নিয়ে কিছু বলবে না। তিতলি ঠোঁট ফুলিয়ে খুব আস্তে বিড়বিড় করল, ভালো না ছাই। কথাটা অবশ্য এত নিচু স্বরে বলল যে আশা শেখ শুনতেই পেলেন না। তারপর মুখ কুঁচকে বলল, আমার তো সবুজ চুড়ি নেই আম্মু। আশা শেখ মেয়ের মাথায় স্নেহভরা হাত রেখে বললেন, তাহলে আর চিন্তা করিস না, যেমন আসিস তেমনই যা। বিশ্বাস কর, ও কিছুই বলবে না। তবুও তিতলির ভেতরে অস্বস্তি কিছুতেই কাটল না। যদি আহিয়ান খেয়াল করে, যদি রাগ করে, নানান দুশ্চিন্তা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। কিন্তু ড্রয়িং রুমে এসে চারপাশে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। আহিয়ান সেখানে নেই। তিতলি চারিদিকে একবার তাকিয়ে খুব আস্তে নিজেকেই বলল, নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর অদ্ভুত এক অজানা অনুভূতি নিয়ে সে দরজার দিকে পা বাড়ালো। পরের মুহূর্তেই বাড়ির প্রধান ফটক পেরিয়ে বাইরে চলে গেল। সন্ধ্যার আলো তখন ক্রমশ ম্লান হয়ে আসছে। হালকা বাতাসে তার শাড়ির আঁচল বারবার উড়ে গিয়ে কাঁধ ছুঁয়ে ফিরে আসছে। গেটের সামনেই কালো বাইকের পাশে দাঁড়িয়ে আছে আহিয়ান। এক হাতে হেলমেট, অন্য হাতে মোবাইল ফোন। কারো সঙ্গে সংক্ষিপ্ত অথচ গম্ভীর ভঙ্গিতে কথা বলছে সে। কথাবার্তার মাঝেও তার মুখে সেই চিরচেনা স্থিরতা। এদিকে তিতলির সমস্ত মনোযোগ ছিল আহিয়ানের দিকেই। সে এতটাই অন্যমনস্ক হয়ে হাঁটছিল যে খেয়ালই করল না শাড়ির নিচের অংশটা তার হাই হিলের সঙ্গে জড়িয়ে গেছে। পরের মুহূর্তেই ভারসাম্য হারিয়ে সামনের দিকে হোঁচট খেল তিতলি। মেয়েটির কণ্ঠ শুনেই আহিয়ান আচমকা ঘুরে দাঁড়ালো। চোখের সামনে তিতলিকে পড়ে যেতে দেখে আর এক মুহূর্তও দেরি করল না। প্রায় দৌড়ে এসে এক হাতে তিতলির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। মুহূর্তের মধ্যে তিতলির পড়ে যাওয়া থেমে গেল। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল সে। নিজেকে সামলাতে না পেরে অজান্তেই দুহাতে শক্ত করে চেপে ধরল আহিয়ানের শার্ট। কয়েক সেকেন্ড সময় যেন স্থির হয়ে রইল। তিতলি অনুভব করতে পারছিল আহিয়ানের দ্রুত শ্বাস প্রশ্বাস, আর আহিয়ান অনুভব করছিল তার ভীতু কাঁপুনি। নীরবতা ভাঙল আহিয়ানি। গম্ভীর সংযত কণ্ঠে বলল, দেখে হাঁটতে পারো না? পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই ধীরে ধীরে চোখ খুলল তিতলি। চোখ খুলেই বুঝতে পারল সে এখনও আহিয়ানের খুব কাছেই দাঁড়িয়ে আছে। এতটা কাছাকাছি থাকার কথা সে কল্পনাও করেনি। মুহূর্তের মধ্যে লজ্জায় তার গাল দুটো লাল হয়ে উঠল। আহিয়ানও বিষয়টি বুঝতে পেরে ধীরে ধীরে তাকে সোজা করে দাঁড় করিয়ে দিল এবং নিজেও এক পা পিছিয়ে গেল। এবার যেন ভালো করে তিতলির দিকে তাকানোর সুযোগ পেল সে। গাঢ় সবুজ শাড়িতে মেয়েটিকে অসম্ভব স্নিগ্ধ লাগছে। মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও তার সরল সৌন্দর্য সন্ধ্যার আলোতেও স্পষ্ট হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য আহিয়ানের দৃষ্টি স্থির হয়ে রইল, কিন্তু পরের মুহূর্তেই তার চোখ গিয়ে থামল তিতলির কবজিতে। ভ্রু কুঁচকে গেল। হাতে কোনো কাচের চুড়ি নেই। তার চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে শক্ত ও ধীরভাবে তিতলির বাহু ধরে নিচু স্বরে বলল, তুমি কি সত্যি ঠিক করে নিয়েছো আমার কোনো কথাই শুনবে না? অবাধ্য মেয়ে। হঠাৎ বাহুতে চাপ অনুভব করে তিতলি কেঁপে উঠল। ব্যথায় মুখ কুঁচকে আসতে বলল, আহ, কি করছেন? তার কণ্ঠে ব্যথার আওয়াজ শুনেই আহিয়ান চাপ কিছুটা শিথিল করল। তিতলি তাড়াতাড়ি মিনমিন করে বলল, চুড়িগুলো ভেঙে গেছে। আমি সত্যিই পড়তে চেয়েছিলাম, বিশ্বাস করুন। কথাগুলো বলার সময় তার চোখে মুখে কোনো অজুহাত ছিল না, ছিল কেবলই অস্বস্তি আর সংকোচ। আহিয়ান কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তিতলির বাহু ছেড়ে দিয়ে সংযত স্বরে বলল, একটু সাবধানে কাজ করতে পারো না? কণ্ঠস্বর এখনও গম্ভীর,
কিন্তু আগের মতো কঠোর নয়। তিতলি নীরবে নিজের বাহুতে হাত বুলিয়ে নিল। সে বুঝতে পারল মানুষটা রাগ প্রকাশ করতে জানে ঠিকই, কিন্তু সেই রাগের আড়ালে উদ্বেগও লুকিয়ে থাকে, যদিও সেটাকে প্রকাশ করার ভাষা তার খুব একটা জানা নেই। তিতলি কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে ইতস্ত ভঙ্গিতে বলল, এরপর থেকে সাবধানে চলবো। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল লজ্জা, সংকোচ আর খানিকটা অনুতাপের মিশেল। আহিয়ান সংক্ষিপ্ত উত্তর দিল, চলো। এর বেশি আর কিছু বলল না। ধীরে পায়ে এগিয়ে বাইকে উঠে বসল। তারপর হেলমেটটি হাতে নিয়ে তিতলির দিকে এগিয়ে এলো। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তার মাথায় হেলমেট পরিয়ে দিয়ে স্ট্র্যাপটা ঠিক করে দিল। এই দৃশ্যটা যেন অদ্ভুতভাবে ভালো লাগে তিতলির। মানুষটা মুখে যতই কঠোর হোক না কেন, ছোট ছোট যত্ন নিতে সে কখনোই ভোলে না। সেই যত্নের প্রকাশও বড় বেশি নিঃশব্দ। নিজের হেলমেট পরে ইঞ্জিন চালু করতে করতেই আহিয়ান গম্ভীর স্বরে বলল, বাইকে ওঠো। তিতলি আর কোনো আপত্তি করল না। নিঃশব্দে বাইকে উঠে বসল। পরের মুহূর্তেই বাইকটি শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে ছুটে চলল। কিছুক্ষণ দুজনই চুপচাপ, শুধু বাতাসের শব্দ আর ইঞ্জিনের মৃদু গর্জন। হঠাৎ নীরবতা ভেঙে তিতলি বলল, আচ্ছা, আপনার তো নিজের গাড়িও আছে, তাহলে সব সময় বাইকেই চলাফেরা করেন কেন? প্রশ্নটা শুনে আহিয়ান মৃদু হেসে ফেলল। সামনের রাস্তায় দৃষ্টি রেখেই শান্ত কণ্ঠে বলল, সব সময় না, তবে তোমার সঙ্গে দেখা করতে এলে ইচ্ছে করেই বাইক নিয়ে আসি। শুনেছি বাইকে ঘুরতে তোমার খুব ভালো লাগে। কথাটা শুনে তিতলি যেন কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। সে ভাবতেই পারেনি এত ছোট একটা বিষয়ও আহিয়ানের মনে আসে। তার বুকের ভেতর অদ্ভুত এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। অজান্তেই মনে মনে বলল, আপনি যতই গম্ভীর আর রাগী হন না কেন, নিজের প্রিয় মানুষটার ছোট ছোট পছন্দও যে এত যত্ন করে মনে রাখেন, সেটা হয়তো আপনি নিজেও বুঝতে পারেন না। কথাগুলো অবশ্যই ঠোঁট পর্যন্ত আর এলো না। সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে। পশ্চিম আকাশে অস্তগামী সূর্য লালচে কমলা আভায় রঙিন করে তুলেছে দিগন্ত। বাতাসে এক প্রশান্ত শীতলতা। কিছুক্ষণ পর আহিয়ান বাইকটি শহরের কোলাহল ছেড়ে একটি শান্ত ঝিলের ধারে এসে থামালো। ইঞ্জিন বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলল, নামো তিতলি। তিতলি ধীরে ধীরে নেমে হেলমেট খুলল। চারপাশে একবার তাকিয়ে বিস্মিত স্বরে জিজ্ঞাসা করল, এখানে নিয়ে এলেন কেন? আহিয়ান বাইকের হেলমেটটি রেখে তার দিকে তাকালো। তারপর আগের মতোই সংযত কণ্ঠে বলল, তুমি নৌকায় ঘুরতে পছন্দ করো, আমি শুনেছিলাম, তাই ভাবলাম আজ তোমাকে এখানে নিয়ে আসি। একটু থেমে তার চোখের দিকে তাকিয়ে আবার বলল, আর আজ কলেজে তোমাকে শাস্তি দিয়েছিলাম, তারপর থেকে তোমার ফুলে থাকা মুখটা দেখেই বুঝেছি তুমি খুব অভিমান করে আসো। তিতলি মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ নীরব থেকে খুব আস্তে বলল, তাহলে শাস্তি দিলেন কেন? প্রশ্নটার ভেতরে অভিযোগের চেয়ে অভিমানই ছিল বেশি। আহিয়ান ঝিলের শান্ত পানির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, কারণ তখন আমি শুধু তোমার হবু স্বামী ছিলাম না, আমি তোমার শিক্ষকও ছিলাম। আর একজন শিক্ষক হিসাবে কোনো ছাত্র বা ছাত্রীর ভুল করলে তাকে শাসন করা আমার দায়িত্ব। সে একবার তিতলির দিকে তাকালো। কণ্ঠে ধীরতা থাকলেও চোখের গভীরে যেন কোমলতার তীক্ষ্ণ রেখা ফুটে উঠেছিল। ব্যক্তিগত সম্পর্কের কারণে যদি আমি আমার দায়িত্ব ভুলে যাই, তাহলে আমি ভালো শিক্ষক হতে পারবো না। আর আমি চাই না কেউ কোনো দিন বলুক আহিয়ান খান আর্য নিজের পরিচিত মানুষকে আলাদা সুবিধা দেয়। তিতলি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে অত্যন্ত তীক্ষ্ণ স্বরে বলল, সরি, সেদিন ক্লাসের সবার সামনে আপনাকে ওইভাবে প্রপোজ করা আমার ঠিক হয়নি। আবেগের বশেই করে ফেলেছিলাম। তার কণ্ঠে অনুতাপের ছাপ স্পষ্ট। আহিয়ান কয়েক মুহূর্ত তিতলির দিকে তাকিয়ে রইল। তারপর সংক্ষিপ্ত স্বরে বলল, আচ্ছা, বিষয়টা এখানেই শেষ, এবার চলো নৌকায় উঠব। কথাটা শুনতেই তিতলির চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল। ছোটবেলা থেকেই নৌকায় ভেসে বেড়ানো তার ভীষণ প্রিয়। কিন্তু পরের মুহূর্তেই সেই উচ্ছ্বাসের ভাটা পড়ল। সে নিচের দিকে তাকিয়ে বুঝতে পারল
শাড়ি পরে নৌকায় ওঠা তার জন্য মোটেই সহজ হবে না। অপ্রস্তুত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তিতলিকে নড়াচড়া না করতে দেখে আহিয়ান ভ্রু কুঁচকে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। তিতলি ইতস্ত করে মাথা নিচু করল। খুব আস্তে বলল, আসলে শাড়ি পরে ঠিক মতো উঠতে পারছি না। কথাটা শুনে আহিয়ান নিঃশব্দে একটি দীর্ঘ শ্বাস ফেলল। তারপর কোনো পূর্বাভাস ছাড়াই এক হাত তিতলির পিঠে, অন্য হাত হাঁটুর নিচে রেখে সাবধানে তাকে কোলে তুলে নিল, যাতে সে সহজে নৌকায় উঠতে পারে। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে তিতলি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। ভারসাম্য রক্ষা করতে গিয়ে সে স্বতঃস্ফূর্তভাবে আহিয়ানের কাঁধ শক্ত করে ধরে ফেলল। কাঁপা কণ্ঠে বলল, এ কি করছেন? আহিয়ান শান্ত অথচ গম্ভীর স্বরে উত্তর দিল, চুপচাপ থাকো, তুমি অসুবিধায় পড়েছ, তাই সাহায্য করছি। তিতলি আবার কিছু বলতে উদ্যত হতেই আহিয়ান মৃদু কঠোর কণ্ঠে বলল, এখন আর কথা নয়, আগে নিরাপদে উঠি। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে নৌকার ভেতরে বসিয়ে দিল। তিতলি বসে পড়তেই আহিয়ান নিজেও তার পাশে আসনে বসল। ঝিলের জলে তখন অস্তগামী সূর্যের রঙিন আভা নেচে বেড়াচ্ছে। চারপাশে এক অপার্থিব শান্তি। কয়েক মুহূর্ত নীরব থাকার পর আহিয়ান বলল, এবার বলো, কি বলতে চাও? আমি শুনছি। তিতলি বিস্মিত হয়ে তার দিকে তাকালো। কি বলবো? আহিয়ানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। যা ইচ্ছে। তিতলি চারিদিকে একবার তাকালো। ঝিলের স্বচ্ছ জল, সন্ধ্যার স্নিগ্ধ বাতাস আর আকাশ জুড়ে ছড়িয়ে থাকা লালচে আভা, সব মিলিয়ে দৃশ্যটা যেন ছবির মতো সুন্দর। মুগ্ধ কণ্ঠে বলল, এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সত্যিই খুব ভালো লাগছে। আহিয়ান কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল, শুধু ধন্যবাদ? তিতলি অবাক হয়ে ভ্রু কুঁচকালো। তাহলে আর কি বলবো? আহিয়ান রহস্যময় ভঙ্গিতে বলল, সত্যিই বুঝতে পারছো না? তিতলি প্রথমে কিছুই বুঝতে পারল না। সে গভীর মনোযোগ দিয়ে আহিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে যেন কথার অন্তর্নিহিত ইঙ্গিত তার মনে স্পষ্ট হয়ে উঠল। পরের মুহূর্তেই তার গাল দুটো লাল আভায় রাঙিয়ে উঠল। লজ্জায় সে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলল। ঝিলের শান্ত জলের মতোই চারপাশ আবার নেমে এলো এক মধুর নীরবতা, যেখানে কোনো শব্দের প্রয়োজন ছিল না। দুজনের নিঃশব্দ উপস্থিতিই যেন সেই মুহূর্তকে সম্পূর্ণ করে তুলেছিল। সন্ধ্যা 7টা। দিনের শেষ আলোটুকুও ধীরে ধীরে মিলিয়ে গেছে। চারপাশে সন্ধ্যার নরম আকাশ নেমে এসেছে। রাস্তার দুপাশে লাইটগুলো একে একে জ্বলে উঠেছে, আর হালকা বাতাসে ভেসে আসছে শহরের চেনা কোলাহল। জেলের পাড় থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ হাঁটার পর আচমকাই তিতলি দাঁড়িয়ে পড়ল। মুখে শিশুস্বরূপ এক গুয়েমি ফুটিয়ে বলল, আমি ফুচকা খাবো। আহিয়ান একবার তার দিকে তাকালো, তারপর ঘড়ির দিকে। মনে মনে ভাবল, এই সময় রাস্তার ফুচকা স্বাস্থ্যসম্মত হবে তো? সে প্রথমে আপত্তি করতে চেয়েছিল, কিন্তু পর মুহূর্তেই দুপুরের ফুলে থাকা মুখটা মনে পড়ে গেল। মেয়েটাকে অনেক কষ্টে একটু হাসিয়েছে, এখন আবার না করে দিলে যদি নতুন করে অভিমান করে বসে, তার ওপর মেয়েদের অভিমান কিভাবে সামলাতে হয় সে বিষয়ে আহিয়ানের অভিজ্ঞতা প্রায় শূন্য। একটি তীক্ষ্ণ দীর্ঘ শ্বাস ফেলে বলল, আচ্ছা চলো। তিতলির মুখ মুহূর্তে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কয়েক মিনিট পর তারা রাস্তার পাশের একটি ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালো। আহিয়ান দোকানদারের দিকে তাকিয়ে বলল, মামা, এক প্লেট ফুচকা দিন তো। ফুচকাওয়ালা দক্ষ হাতে ফুচকা বানাতে শুরু করলো। আহিয়ান ভ্রু কুঁচকে তার কাজ লক্ষ্য করছিল। তারপর নিচু স্বরে তিতলিকে বলল, দেখো, লোকটার হাতের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমার খুব একটা ভরসা জাগছে না। তিতলি সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে প্রতিবাদ করল, ধুর, ফুচকা তো খুবই মজার হয়। আহিয়ান গম্ভীর মুখেই বলল, মজা লাগার কারণটা জানো? ওরা ওয়াশরুম থেকে বের হয়ে ঠিক মতো হাত না ধুয়ে ফুচকা বানায়, তাই এত মজা লাগে। কথাটা শেষ হতেই তিতলি ভ্রু কুঁচকে তর্জনীয় তুলে সতর্ক করার ভঙ্গিতে বলল, একদম ফুচকা নিয়ে বাজে কথা বলবেন না। ফুচকার বদনাম করা নিষেধ।
তার অভিমানী অথচ শিশুসুলভ ভঙ্গি দেখে আহিয়ানের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। ঠিক তখনই ফুচকাওয়ালা প্লেট বাড়িয়ে দিয়ে বলল, আপামনি, এই নেন আপনার ফুচকা। তিতলি যেন আর অপেক্ষাই করতে পারছিল না। হাসি মুখে প্লেটটা হাতে নিয়ে একের পর এক ফুচকা খেতে শুরু করলো। প্রতিটি কামড়ের পর তার মুখের তৃপ্তি দেখে মনে হচ্ছিল পৃথিবীর সেরা খাবার বুঝি এটাই। ঠিক সেই সময় আহিয়ানের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে চোখ বুলিয়ে সে কলটি রিসিভ করলো। ফোনে কথা বলতে বলতেই খুব স্বাভাবিক ভঙ্গিতে অন্য হাতটি আলতো করে তিতলির মাথার ওপর রাখল, যেন আশেপাশের ভিড়ে সে হারিয়ে না যায় কিংবা অসাবধানতার বশত কোথায় সরে না যায়। তিতলি একের পর এক ফুচকা খেয়ে চলেছে। তার মুখ ভরা তৃপ্তির হাসি দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার যেন এই এক প্লেট ফুচকাই। এদিকে আহিয়ান এখনও ফোনে কথা বলতে ব্যস্ত। তিতলি আর চোখে একবার তার দিকে তাকালো। পরক্ষণেই দুষ্টুমি ভরা এক শয়তানি বুদ্ধি মাথায় এসে ভর করল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর মনে মনে আওড়ালো, দেখি তো খাটাস লোকটা গম্ভীর মুখটা একটু বদলানো যায় কি না। মনে মনে কথাটা বলেই প্লেট থেকে একটা ফুচকা তুলে নিল। আহিয়ান তখনও ফোনের ওপারের ব্যক্তির সঙ্গে কথোপকথন নিমগ্ন। সুযোগ বুঝে তিতলি আচমকাই ফুচকাটা তার মুখের সামনে ধরে আলতো করে ভেতরে ঢুকিয়ে দিল। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে আহিয়ান একেবারে প্রস্তুতি ছিল না। মুহূর্তের মধ্যেই সে বিস্ময়ে চোখ বড় বড় করে তিতলির দিকে তাকালো। তারপর দ্রুত মুখ থেকে ফুচকাটা বের করে পাশে থাকা ডাস্টবিনে ফেলে দিল। ফোনের কথাও সঙ্গে সঙ্গে শেষ করে গম্ভীর কণ্ঠে বলল, আরে কি করছো তুমি তিতলি? কণ্ঠস্বরে বিরক্তির আভাস স্পষ্ট ছিল। তিতলি হতভম্ব হয়ে গেল। সে তো ভেবেছিল আহিয়ান হয়তো বিরক্ত হওয়ার ভান করবে, তারপর অনিচ্ছার সত্ত্বেও ফুচকাটা খেয়ে ফেলবে। কিন্তু এমন প্রতিক্রিয়ার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার হাসি মাখা মুখটা মুহূর্তেই ম্লান হয়ে গেল। অভিমান মেশানো কণ্ঠে বলল, আজব মানুষ তো আপনি। ফুচকাই তো খাওয়ালাম, বিষ তো দেইনি, এভাবে ফেলে দিলেন কেন? আহিয়ান নিজের স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখেই বলল, আমি তো আগেই বলেছি আমার ফুচকা ভালো লাগে না, আর বিশেষ করে রাস্তার পাশে এইসব খাবার আমি একদমই খাই না। কথাগুলো সে কঠিন স্বরেই বললেও উদ্দেশ্য ছিল কেবল নিজের অভ্যাসের কথা জানানো, তিতলিকে কষ্ট দেওয়া নয়। কিন্তু তিতলির কানে সেই সব যুক্তি পৌঁছালো না। সে ঠোঁট ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল, মৃদু অভিমান নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে খেতে হবে না, আমি একাই খেয়ে নিই। এরপর আর কোনো কথা না বলে আবার প্লেটের দিকে মন দিল, তবে আগের মতো উচ্ছ্বাস নিয়ে নয়। প্রতিটি ফুচকার সঙ্গে যেন একটু একটু করে তার অভিমানও গিলে ফেলেছিল। আর আহিয়ান নীরবে তার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার অভিমানী মুখ দেখে তার মনে হলো কখনো কখনো সত্য কথাটাও এমনভাবে বলা উচিত যাতে প্রিয় মানুষটির মন অকারণে ভেঙে না যায়। চলবে। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।